9 মে বৃহস্পতিবার রাত 8টায় অনিমেষ করাচি রিটসপিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। পররাষ্ট্রমন্ত্রীর সাথে ভারতের পররাষ্ট্র সচিবের বৈঠক, তিস্তার পানি বন্টন সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা। চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় আজিজ মোহাম্মদ ভাইসহ 3 জনের যাবজ্জীবন, 25 বছর পর রায়। উপজেলায় ভোট পড়েছে 36.1%। ইভিএম থেকে হার বেশি ব্যালটে, ভোট ব্যবস্থায় আস্থার সংকট বলছেন বিশ্লেষকরা। লোকসভা নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে যাবেন। বেইজিং সফরের আগেই দিল্লি সফরের সম্ভাবনা। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াদ্রার সাথে বৈঠক শেষে কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সাবেক কূটনীতিক মুন্সি ফয়েজ আহমেদ। জনাব মুন্সি ফয়েজ আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব বৈঠক করেছেন এবং এই বৈঠকে ভারত বাংলাদেশে তিস্তা প্রকল্পে বিনিয়োগ করতে আগ্রহী সেটি জানানো হয়েছে এবং জানানো হয়েছে যে প্রধানমন্ত্রী যেই দিল্লি সফরে যাবেন সেটি চীন সফরের আগেই দিল্লি সফরটি হবে। এই সফরটি কতখানি গুরুত্বপূর্ণ এবং তিস্তা অথবা সীমান্তে হত্যা বন্ধে অথবা বাংলাদেশের মানুষের ভিসা প্রক্রিয়া সহজ করতে এই বৈঠকটি কী ধরনের ভূমিকা রাখবে? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বৈঠক, সফর, সে সম্বন্ধে কোনো সন্দেহ নাই। যে কোনো সময় ভারতের কোনো পররাষ্ট্র সচিব বা পররাষ্ট্রমন্ত্রী বা অন্য কোনো উচ্চপদস্থ রাজনৈতিক নেতা বা কর্মকর্তারা যদি বাংলাদেশে সফরে আসেন, সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশ থেকেও যখন এই পর্যায়ে সফর হয় সমান গুরুত্বপূর্ণ সেগুলো। তো সুতরাং সেই ব্যাপারে কোনো দ্বিধা বা দ্বন্দ্ব কারো থাকার কথা না। এবং যে বিষয়গুলো আলোচনা হয়েছে সেগুলো সবই অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকদিন ধরেই মাননীয় প্রধানমন্ত্রী ভারতে যাওয়ার একটা ব্যাপার আলোচিত হয়ে আসছে, কিন্তু যেহেতু ভারতে ইলেকশন সামনে চলছে, এখন সেই ইলেকশন শেষ হবে 1 জুন এবং 4 জুন এটার ফলাফল জানা যাবে। তার আগে তো আর ওনার আগামী সফরের সময় ঠিক করা সম্ভব না, সুতরাং সেই জন্য অপেক্ষা করে আছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যথাশীঘ্র সম্ভব ভারতের ইলেকশন শেষ হলে, নতুন সরকার গঠন হলে সেখানে সফরে যাবেন, এটা একেবারে মোটামুটি সবাই ধরে নিচ্ছেন, আমরা নিশ্চিত মোটামুটি। এবং এই সফরে সেই জিনিসটার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তাছাড়া অন্যান্য যেসব বিষয়গুলো এসছে, যেমন পজিটিভ দিকে হলো, যেমন আমাদের সীমান্তে যেসব হত্যাকাণ্ড হচ্ছে সেগুলো বন্ধ করার ব্যাপারে দুই পক্ষ যে গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন সেটা গুরুত্বপূর্ণ। তারপরে ব্যবসা বাণিজ্য নানান ক্ষেত্রে নানান বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে, ভিসার বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং সেখানে কেন এখন কিছুটা সময় লাগছে, বেশি দীর্ঘসূত্রিতা হচ্ছে, সেটা কিভাবে দূর করা হবে সেগুলো নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। এবং ভারতীয় পররাষ্ট্র সচিব মোটামুটি একটা আশ্বাস দিয়েছেন যে আগামী কিছুদিনের মধ্যেই অবস্থা কেটে যাবে, কারণ তারা যাতে এই সময় কম লাগে আরো সেই জন্য ব্যবস্থা গ্রহণ করছেন, লোকবল বাড়াচ্ছেন ইত্যাদি। তো কিন্তু তারপরে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে প্রতিদিন যেটা কথা আমরা ভাবি, সেটা হলো পানি, তিস্তার পানি। তিস্তা এখন সেই ব্যাপারে তারা আগ্রহ প্রকাশ করেছেন যে আমরা তিস্তা একটা বহুমুখী প্রকল্প বাংলাদেশ গ্রহণ করেছে, সেই প্রকল্পে চীনাদের সাহায্য সহযোগিতার ব্যাপারে আলাপ আলোচনা চলছে, চীনারা সাহায্য করবে বলেছে। সেখানে এখন ভারতও আগ্রহ প্রকাশ করেছে, তারাও সেখানে তারা অর্থ বিনিয়োগ করতে প্রস্তুত বা আগ্রহ দেখাচ্ছে। এখানে একটি প্রশ্ন, বাংলাদেশ আমার মনে হয় ইন কনফিডেন্স, যথেষ্ট ডিসক্রিটলি তারা আমার বন্ধুদেরকে বলা উচিত যে দেখো, তোমরা যে তিস্তায় আমাদেরকে পানি দিতে যেও দিচ্ছ না, তার কারণে তো আমাদেরকে প্রজেক্টটা একরকম করে করা হচ্ছে। আমাদের যদি পানির গ্যারান্টি থাকতো, তিস্তার ওই পার থেকে এপারে পানির গ্যারান্টি থাকতো যে না এই সময় মতন এইভাবে পানি পাবো, তাহলে কিন্তু আমাদের প্রজেক্ট একরকম হতো। এখন যেহেতু পানির কোনো গ্যারান্টি নেই, প্রজেক্টটার অন্য একটা রূপ হয়েছে। তোমরা সেখানে কতটুকু সাহায্য করতে পারবে সেটা আমাদের ভালো করে জানা দরকার। তারা আমাদের প্রজেক্টটা বোঝা উচিত এবং তাদের পক্ষে কি করা সম্ভব সেটা আমাদের জানা উচিত। যখন এইগুলো ঠিক হবে, তখন তাদের যে বিনিয়োগের যে তারা টার্মস অ্যান্ড কন্ডিশনস আমাদেরকে দিতে চায়, সেটা আমাদের যাচাই করে দেখা উচিত। এখন যেহেতু দুটো ঘনিষ্ঠ প্রতিবেশী আমাদেরকে সাহায্য করতে চায়,
তো আমাদের বাস বিচার করে দেখার একটা সুযোগ তৈরি হয়েছে, এটা ভালো, কিন্তু সেইটা সুযোগটাকে আমাদের ভালোভাবে গ্রহণ করতে হবে। নিঃসন্দেহে একজনকে চোটে জনাব ফয়েজ আরেকজনের আহমেদ, আমাদেরও চোখ থাকবে এই সফরটি কবে হয় এবং সেই সফরে তিস্তা বিষয়ে কি অগ্রগতি থাকে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য। চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার রায়ে মূল পরিকল্পনাকারী আজিজ মোহাম্মদ ভাই সহ ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। চার্জশিটে উল্লেখ থাকা 4 ভাড়াটে খুনি সহ 6 আসামি পেয়েছে খালাস। হত্যাকাণ্ডের 25 বছর পর বৃহস্পতিবার এ রায় দেয় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2। সাক্ষীরা গা বাঁচিয়ে সাক্ষ্য দিয়েছেন বলে উল্লেখ করা হয় রায়ে। ১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর রাতে রাজধানীর বনানী ট্রাম্পস ক্লাবে গুলি করে হত্যা করা হয় চিত্রনায়ক সোহেল চৌধুরীকে। 2 যুগেরও বেশি সময় পর বৃহস্পতিবার দুপুরে মামলার রায় দেন ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2 এর বিচারক অরুণাভ চক্রবর্তী। ৩৮ জন সাক্ষীর মধ্যে সাক্ষ্য দেয়া 10 জনই সত্য গোপন করতে দায়সারা সাক্ষ্য দিয়েছেন বলে শুরুতে জানিয়ে দেন আদালত। এরপরই মামলার 9 আসামির 6 জনকে খালাস দিয়ে আজিজ মোহাম্মদ ভাই, ট্রাম্পস ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম এবং আদনান সিদ্দিকীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। সাক্ষী যেটা বলবে সেটাই এভিডেন্ট। আদালতে রাষ্ট্রপক্ষ থেকে সাক্ষী যতটুকু এনেছে তারা কেউ এই ঘটনার কথা বলে নাই এবং তারা সাক্ষী দিয়েছে, তারা হলফ করে সাক্ষী দিয়েছে এবং তাদের ফ্যামিলি মেম্বারই অনেকে সাক্ষী দিতে আসে না। জুন মাসে যখন ক্লাবে গিয়েছিলেন এই ট্রান্স ক্লাবে, তখন সোহেল চৌধুরীর এক গার্লফ্রেন্ড সে আজিজ ভাই ইসে আসছে, আজিজ ভাই টেবিলে বসছেন, বসার পর এইটাকে নিয়ে সোহেল চৌধুরী তাকে গালিগালাজ করছেন এবং উনি তারপর ওখান থেকে চলে গেছেন। তারপর তো উনি দেশের বাইরে। আদালতে হাজির করা শীর্ষ সন্ত্রাসী সোহেল চৌধুরী হত্যা মামলার রায় নিয়ে এবং বিচার প্রক্রিয়া নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক। ব্যারিস্টার ওমর ফারুক, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে এই মামলার রায়ের বিচারক বলেছেন যে এত পুরনো মামলা এতদিন ধরে চলতে পারে না এবং এতদিন ধরে প্রায় 25 বছর পর এই মামলার রায় হলো। এই রায় কি মানে সন্তোষজনক কিনা, আপনার প্রতিক্রিয়া জানতে চাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যারা শুনছেন দেখছেন সবাইকে। প্রথম স্বস্তির জায়গা হলো যে অ্যাটলিস্ট রায়টা তো হলো, তার সন্তান তার পরিজন অন্তত একটা জায়গায় তো কিছুটা হলো স্বস্তি পেল যে ট্রায়াল কোর্টে রায় হয়েছে। বাংলাদেশে তো ধরেন এটি নতুন না যে আমাদের বিচারাঙ্গন, বিচার প্রক্রিয়া, এটি নিয়ে নানা প্রশ্ন নানা সময় হয়ে আসছে। বিজ্ঞ বিচারপতি যিনি বললেন ডকেট হারিয়েছে, এতদিনে বিচার হয়নি কেন, প্রসিকিউশনের নানাবিধ কথা উনি বলেছেন। কিন্তু আমার একটা প্রশ্ন, একজন আইনজীবী হিসেবে, সচেতন নাগরিক হিসেবে, উনি তো বিচার কার্য করবেন, শাস্তি দিবেন, অন্যায় অত্যাচার অবিচার এগুলোর বিচার করবেন। যাদের কাছে ডকেটটা ছিল নিশ্চয়ই একটা কিছু লোকের কাছে ডকেট ছিল, তারা দায়িত্ববান, তারা শপথ নিয়েই ডকেট রাখে। তাদের ব্যাপারে উনি কি বললেন, তাদের কি সাজা হলো? এই ডকেট যারা হারিয়েছেন, যারা লুকিয়েছেন, যারা এই ডকেট নিয়ে দুর্নীতি করেছেন, তাদের কি হলো? প্রসিকিউশন পাবলিক মানি দিয়ে চলে, আমাদের জনতার মানি দিয়ে প্রসিকিউশনের লয়ার, তাদের যদি গাফিলতি থাকে তাদের ব্যাপারে ওনার অবজারভেশন কি? তারা কি আবার নেক্সট মামলায়ও কি তারা থাকবেন প্রসিকিউশন হিসেবে? এই কতগুলো প্রশ্ন, এগুলোর সমাধানও কিন্তু জাজ সাহেবকে দিতে হবে। আজকে জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, এটি মেইন প্রিন্সিপাল। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আমরা আজকে 53 বছর পরেও স্বাধীনতার আমরা এর থেকে বেরিয়ে আসতে পারিনি, তো বরঞ্চ আরো আমরা বিচারহীনতার ভিতর আছি। আমাদের প্রফেসর আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনে আছে, তার সন্তানের ব্যাপারে বলছে বিচার কোথায় চাইবো, বা বিচারের প্রতি ওনাদের একটা অনাস্থা। এই যে মতিঝিলে এই যে খুনের পরে একটা নিরীহ বালিকা মেয়ে মরে গেছে, তার স্বজন বলছে আমরা কার কাছে বিচার দিব? আল্লাহর কাছে দিব। এই কথাগুলোর কিন্তু অনেক গুরুত্ব বহন করে। আমরা কেন জানি এই কথাগুলোকে নিচ্ছি না, যারা ওমর ফারুক, আমরা দেখতে পাচ্ছি এই মামলায় বলা হচ্ছে যে সাক্ষীরা গা বাঁচিয়ে সাক্ষ্য দিয়েছেন, এতে কি মামলার প্রক্রিয়া সঠিকভাবে গেছে? এটা তো বড় দুঃখজনক। এই কারণে বলছি দুঃখজনক, সাক্ষীরা সাক্ষী দিতে আসবে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এবং ফ্যাক্টর তারা। আমাদের দেশে আমরা দেখেছি যে এই সাক্ষী সুরক্ষা আইন নিয়ে কত কথা, সাক্ষীদের সুরক্ষার বিষয়, যারা ভিকটিম, যারা মামলা রুজু করে বাদী, তাদের সুরক্ষার কথা। এগুলোর জন্যই তো রাষ্ট্র, এগুলোর জন্যই তো পুলিশ, এগুলোর জন্যই তো বিভিন্ন বাহিনী, এগুলোর জন্যই তো আমরা ট্যাক্স দিয়ে ওদেরকে রাখি। কিন্তু এই যে সাক্ষীর ব্যাপারে ওয়ারেন্ট হয়েছে, তাদেরকে আনতে পারেনি, কেউ না কেউ তো দায়ী। তাদের ব্যাপারে আপনি কি করলেন?
আমের মুদ্রা কথা একটা কথাই আজকে আমি মেসেজটা দিতে চাই সচেতন নাগরিক হিসাবে, যে আমি ক্লেম করি যে যারা যারা যেখানে গাফিলতি করছে, যাদের নেগলিজেন্স আছে, যারা যেখানে বাণিজ্যে জড়িত, তাদের শাস্তি নিশ্চিত না হলে তো আপনি এই কথাগুলো আমরা বলবো, জাজ সাহেব বলবেন, জাজ সাহেব তো রায় ওদের বিরুদ্ধে এটা প্রসিডিংস স্টার্টের কথা বলতে পারতেন, যে যাদের ডকেট হারাইছে ওদের সবগুলোকে সাময়িকভাবে বরখাস্ত করে তারপরে সাক্ষীর ওয়ারেন্টের পরে যাদেরকে হাজির করতে পারে না, তাদের আইডি কার্ড আছে, তারা দেশের ভিতরে আছে, আনতে না পারার কারণে তাদের শাস্তির আওতায় আনতে হবে না? আমার কথা হলো একটি, অবশ্যই। আজকে আপনারা যেই প্রশ্নটি উত্থাপন করেছেন এটা তো সবার কথা, প্রান্তিক জনগোষ্ঠীও আজকে আস্থা হারাচ্ছে এই আইনের প্রতি, শাসনের প্রতি, এবং দ্রুত বিচার না হলে আসলে অনেক কিছুই থমকে যায়। আপনাকে অনেক ধন্যবাদ ব্যারিস্টার ওমর ফারুক আমাদেরকে সময় দেওয়ার জন্য। উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ভোট পড়েছে 36.1%। এই তথ্য জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। এদিকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে না উপজেলা নির্বাচন, সে কারণেই ভোটার কমছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এসব বিষয় নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন সাবেক অতিরিক্ত সচিব আকম সাইফুল ইসলাম চৌধুরী। জনাব আকম সাইফুল ইসলাম চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। উপজেলা নির্বাচনে আমরা ভোটারদের উপস্থিতি খুব কম দেখলাম, তবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তিনি বলছেন যে এই নির্বাচনে অপেক্ষাকৃতভাবে আহত এবং সংঘর্ষের সংখ্যা অনেক কম হয়েছে, সেটিকে তিনি একটি ইতিবাচক দিক বলছেন। আসলে নির্বাচনটিকে কিভাবে বিশ্লেষণ করছেন? এত কম ভোটার উপস্থিতি কেন, এবং সহিংসতা কম হলে কি সেটাকে ভালো নির্বাচন বলা যায়, নাকি উপস্থিতি দিয়ে সেটি নির্ধারণ করা হয়? ধন্যবাদ আপনাকে। প্রথমত, এটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়নি। এটা ইতিপূর্বে যেভাবে রাজনৈতিক দলের প্রতীকদের নির্বাচন হতো সেটা হয়নি, না করে এবার যে নির্বাচনটা হয়েছে একতরফা নির্বাচন হচ্ছে। যদিও বিএনপির কিছু আপনার প্রার্থী তারা আগে হয়তো নির্বাচিত ছিলেন, সে কারণে প্রার্থী হয়েছেন, অথবা কেউ কেউ দল থেকে সরে এসে প্রার্থী হয়েছেন, সেটা বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু মূলত দলীয়ভাবে নির্বাচনটা না হওয়ায় আপনার এটা কেবলমাত্র আওয়ামী লীগের ভেতরেই নির্বাচনটা হয়েছে। আওয়ামী লীগের ভেতরেই নির্বাচন হওয়াতে জনগণের ভেতরে, ভোটারদের ভেতরে খুব একটা সাড়া পড়েনি। স্থানীয় সরকার নির্বাচন ফলে যেখানকার যারা প্রার্থী তারা তাদের নিজস্ব এলাকার কিছু ভোটারকে হয়তো নিয়ে এসছেন বলে 36% হয়েছে, এবং এই 36% যেটা ভোট পড়েছে, আমার মনে হয় যেখানে প্রার্থী বেশি সেখানে ভোট বেশি পড়েছে, যেখানে প্রার্থী কম সেখানে ভোট কম পড়েছে, কারণ তারা স্থানীয় নিজের এলাকার ভোটারকে কম এনেছে। এ কারণে আরেকটা জিনিস যেটা হয়েছে, মাঝখানে যে রবটা উঠেছিল সেটা হলো যে এমপি মন্ত্রীদের স্বজনদের নির্বাচনে অংশগ্রহণ। তার মানে এই স্বজনদের অংশগ্রহণ নিয়ে যে একটা ভীতিকর পরিস্থিতি হতে পারে, এই ব্যাপারটা কিন্তু সরকার পক্ষই প্রচার করেছে। সরকার পক্ষই যেহেতু প্রচার করেছে, ভোটারদেরকে আলাদাভাবে ভয় পেতে হয়। ভোটাররা যা ভয় পাওয়ার পেয়ে গেছে যে স্বজনরা আছে, তাহলে যাওয়া যাবে। বিষয়ে আপনার কাছে জানতে চাই যে এই নির্বাচনে আওয়ামী লীগের যে সমর্থক অথবা আওয়ামী লীগের দলীয় কর্মী যারা রয়েছেন, তারাও কি সবাই নির্বাচনে ভোট দিতে গেছেন? তারা যদি সবাই যেত এবং তাদের পরিবারবর্গ যদি যেত, সেখানেও তো 40%-এর বেশি ভোট পড়ার কথা। না, গড়পড়তাটা হিসাব করে যে আমাদের যে ইতিপূর্বকার যে ভোটের যে ফলাফলগুলো, তাতে দেখা যায় যে আওয়ামী লীগের এবং বিরোধী দলের আর নিরপেক্ষ এই তিন গ্রুপে যদি আপনি ভাগ করেন, মোটামুটি সব দিকে 1/3 করে ভোটার আছে। তাহলে সব দিকে যদি 1/3 করে ভোটার থাকে, তাহলে আপনি আওয়ামী লীগের কোর ভোটারও 1/3, মানে 33% হয়। ইদানিং হয়তো আওয়ামী লীগের ভোটার বেড়েছে, বেড়ে থাকলে পারে সেটা যদি আপনি 40-50 তারা দাবি যদি করে থাকে, তাহলে তারা আনতে পারেনি ভোটার, এটা তাদের ব্যর্থতা। আর তা না হলে যদি মনে করে যে এটা তাদের ভোটাররাই কেবল ভোট দিয়েছে, তাহলে তো এটা অবশ্যই ভয়ের কথা যে তার ভোটার সংখ্যা কম। আপনি লক্ষ্য করে দেখবেন যে ভারতে যে নির্বাচন হচ্ছে সেখানেও কিন্তু ভোটারের সংখ্যা কম উপস্থিত, যদিও রেজাল্ট হবে 4 জুনে, কিন্তু এটা ক্ষমতাসীনদের ভেতরে একটা বিষাদের ছায়া পড়েছে যে ভোটার কম আসা মানে তাদের প্রতি যে সাপোর্টটা এটা কমে যাওয়াটা। এখানেও তাই হয়েছে যে সাপোর্টটা কমে গেছে, এই কারণে ভোটারের সংখ্যা কম। এবং এটি একটি আশঙ্কার কথাও বটে, এবং এই বিষয়ে নিশ্চয়ই রাজনীতিবিদরা আরো গভীরভাবে চিন্তা করবেন। আপনাকে অনেক ধন্যবাদ জনাব আকম সাইফুল ইসলাম চৌধুরী আমাদেরকে সময় দেবার জন্য। গাজার রাফায় বড় ধরনের আগ্রাসন চালালে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
গাজা আগ্রাসন শুরুর পর এই প্রথম সরাসরি ইসরায়েলকে সতর্ক করলেন তিনি। এসব বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ফরিদুল আলম। ডক্টর ফরিদুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি। মার্কিন যুক্তরাষ্ট্র এখন যেসব কথা বলছেন এবং তারা বলছেন যে জো বাইডেন তিনি হুঁশিয়ারিও দিচ্ছেন, এটি কি শুধুমাত্র লোক দেখানো নাকি তাদের আসলে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে? না, কিছুটা লোক দেখানো, কিছুটা এখানে বিরক্তির বিষয় রয়েছে। কারণ আপনি জানেন যে কিছুদিন আগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সর্বসম্মতিক্রমে যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হয়েছে এবং তারপরেও সেখানে আমরা দেখলাম যে গাজাতে হত্যাযোগ্য বা হামলাযোগ্য থামছে না, সেগুলো চলেই আসছে। এবং এরই মধ্যে আপনি যে জানেন, আমরা সবাই জানি যে যুক্তরাষ্ট্র সহ সারা বিশ্ব জুড়ে ছাত্র বিক্ষোভের মতো ঘটনাগুলো চলছে। সবকিছু মিলে বাইডেন প্রশাসন একটি খুব নড়বড়ে অবস্থায় রয়েছে। শুধু তাই নয়, সাম্প্রতিক সময়ে ইউরোপে এই বিক্ষোভ ছড়িয়ে গেছে এবং সবকিছু মিলে আমরা যেটা দেখছি যে গাজার যে পরিস্থিতি, ইসরায়েল যে কাজগুলো করছে, আপনি দেখেন যে এই গাজা থেকে বের হওয়ার 3টি সীমান্ত ক্রসিং আছে। 3টি সীমান্ত ক্রসিং এর 2টি এর আগে ইসরায়েল নিয়ন্ত্রণে নিয়েছিল। এখন রাফার যে ক্রসিংটি আছে সেই ক্রসিংটিও তারা বন্ধ করে দিয়েছে, যেটি মিশরের সাথে যেটি রয়েছে দক্ষিণাঞ্চলে, সেটিও তারা বন্ধ করে দিয়েছে। যার ফলে যেটি হচ্ছে, মানুষজন সীমান্ত ক্রস করে মিশরে যেতে পারবে না। আবার এদিক দিয়ে আপনার মিশর থেকে যে ত্রাণবাহী যে গাড়িগুলো সেগুলো ঢুকতে পারবে না। এই সব কিছু মিলে যে একটা যে মানবিক বিপর্যয় গাজাতে, বিশেষ করে দক্ষিণ গাজার রাফায় দেখা দিয়েছে। এখান থেকে যুক্তরাষ্ট্র যেটি ধারণা করছে, এবং কিছুদিন আগে বাইডেন স্বীকারোক্তি দিয়েছে যে যুক্তরাষ্ট্রের যে অস্ত্র যেগুলো ইসরায়েলের সরবরাহ করেছে, সেই অস্ত্র দিয়ে ইসরায়েলের দ্বারা সেখানে নিরীহ বেসামরিক মানুষজনকে হত্যা করা হয়েছে গাজায়। সুতরাং এর দায়ভার যুক্তরাষ্ট্র নিতে পারে না এবং তারা কিন্তু ইতিমধ্যে এর একটি পূর্ব শর্ত হিসেবে গত 2 দিন আগে তাদের কিছু বোমা চালান ইসরায়েলে, সেগুলো বন্ধ করে দিয়েছে। এবং আপনি আরো জেনে থাকবেন যে যুক্তরাষ্ট্র কিন্তু প্রতি বছর প্রতিবেশী দেশগুলো থেকে সুবিধাজনক অবস্থায় থাকার জন্য ইসরায়েলকে $380 কোটি সামরিক সহায়তা দিয়ে থাকে। এটিকে নিয়ে হয়তো এখন যেটি হচ্ছে যে যদি ইসরায়েল যদি যুক্তরাষ্ট্রের চাওয়া অনুযায়ী বা বাইডেন প্রশাসনের চাওয়া অনুযায়ী যদি এই ধরনের ঘটনাগুলো বা হামলা বা হত্যাযজ্ঞের যে ঘটনাগুলো ঘটাচ্ছে এগুলো যদি না ঘটায়, তাহলে এর দায় এককভাবে যুক্তরাষ্ট্র নিতে পারে না। কারণ যুক্তরাষ্ট্র সরকার খুব ভালোভাবে বুঝে গেছে যে ইসরায়েলকে সমর্থন করতে গিয়ে যুক্তরাষ্ট্র আজকে একটা বিপর্যয়ের মুখে রয়েছে এবং এখানে আন্তর্জাতিক চাপও এখানে যথেষ্ট রকম লক্ষণীয়। এই সব কিছু মিলে এখন যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, এই অবস্থায় আসলে যুক্তরাষ্ট্রের জন্য ইসরায়েলের এই অন্যায় এবং অন্যায্য এবং অযৌক্তিক কর্মকাণ্ডগুলোকে বৈধতা দেওয়া খুব সমস্যার একটি বিষয় হয়েছে। কিন্তু আমরা এটাও জানি নেতানিয়াহু সরকারের জন্য একটি চাপ রয়েছে। আবার সেই চাপটি হচ্ছে যে আপনার জিম্মিদের মুক্তির ইসরায়েলের দাবিতে স্বজনরাও ফুঁসছে। হামাসের সাথে এক ধরনের হয় সমঝোতায় যাওয়া, আর না হলে জীবিতকে যে কোনোভাবে মুক্ত করার একটি বিষয় রয়েছে। আবার এখানে নেতানিয়াহু নিজেও যেটি ধারণা করছেন যে হয়তো আগামী কয়েকদিনের মধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে তার বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানাও জারি হতে পারে। এবং তিনি চাচ্ছেন এখন কোনো একটা ভাবে যুক্তরাষ্ট্র যদিও না করছে, কিন্তু চাচ্ছেন যে তারা রাফাতে যদি এই ধরনের একটি ঘটনা ঘটায়, তাহলে কি ইরান সমর্থিত হুতি আছে, হামাস আছে, এদিকে হিজবুল্লাহরা আছে, তারা হয়তো চুপ করে বসে থাকবে না। তারা যদি কোনো ধরনের ইসরায়েলের উপর পাল্টা প্রতিশোধ পরায়ণতা প্রকাশ করে, সেখানে হয়তো তাদের একটা যৌক্তিক দাবি থাকবে তাদের উপর হামলা করার জন্য। এবং এইভাবে হয়তো তারা চাইবে যুক্তরাষ্ট্রকে কিভাবে এই যুদ্ধে টেনে আনা যায় এবং সেটি ইরানের সাথে একটি যুদ্ধে তারা সামনে জড়িয়ে পড়তে পারে কিনা, এটিও তারা ভেবে দেখছে। এই যে প্যালেস্টাইন সংকট, এটি দীর্ঘদিনের, এটি আরো কতদিন প্রলম্বিত হবে? এটিকে আসলে এই মুহূর্তে বলা যাচ্ছে না কতদিন প্রলম্বিত হবে, কিন্তু সংকটটি কিন্তু যেটি হচ্ছে শুধুমাত্র যে গাজা এবং ইসরায়েল এর মধ্যে যেটি সীমাবদ্ধ ছিল গত অক্টোবর মাস থেকে, এখানে কিন্তু আমরা দেখছি যে মধ্যপ্রাচ্যের অন্যান্য কিছু পার্টি এখানে জড়িত হয়ে গেছে। এখানে কতগুলো সশস্ত্র গ্রুপ রয়েছে। আমরা হিজবুল্লাহর কথা বললাম, হামাসের কথা বললাম, হুতিতে রয়েছে, ফিলিস্তিনের অভ্যন্তরে ইসলামী জিহাদ সহ আরো কিছু গোষ্ঠী রয়েছে। এবং আমরা দেখি যে প্রচ্ছন্ন সমর্থন রয়েছে ইরানের পক্ষ থেকে। এবং সাম্প্রতিক সময়ে ইরানের সাথে ইসরায়েলের যে সম্পর্ক দাঁড়িয়েছে, এবং যেটি আমি কিছুক্ষণ আগে আপনাকে বললাম যে ইসরায়েল এখন এক ধরনের মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছে যে ইরানের সাথে তারা কোনো একটা যুদ্ধে তারা জড়িয়ে পড়তে পারে কিনা, এবং সেই যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সারা পৃথিবীতেই একটি জনমত গড়ে উঠছে। আমরা দেখি যে এই জনমতের চাপে তারা থামে কিনা। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর ফরিদুল আলম আমাদেরকে সময় দেওয়ার জন্য। এই ছিল ডিটোর স্পিকে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। সাথে থাকার জন্য ধন্যবাদ।